হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা আপার প্রাইমারি প্রিপারেশনের জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে একটা ডিটেলস নোট দেখব এবং তার উপরে আমরা এমসিকিউ টেস্ট করব। ঠিক আছে, যে তোমরা কতটা শিখলে, তোমরা কতটা পারছো এবং তোমাদের কতটা স্কোর আসছে। ঠিক আছে, চলো দেরি করব না, দেরি না করে স্টার্ট করছি। দেখো, আজকের বিষয় হলো গলন ও কঠিনীভবনে আয়তনের পরিবর্তন। ঠিক আছে, তো এই যে গলন আর কঠিনীভবন, এটার যে সাধারণ যে রুলস, সেই রুলসটা কি বলে, যে তরল পদার্থ কঠিনে পরিণত হলে, তরল পদার্থ যদি কঠিনে পরিণত হয় তাহলে সাধারণত কি হয়, আয়তনে কমে যায়। মানে তরল থেকে কোনো জিনিস যখন কঠিন হয়ে যাচ্ছে, সেটার কি হচ্ছে, আয়তন কমে যাচ্ছে। খুব ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু গুলিয়ে যায়। আর কঠিন পদার্থ থেকে যখন তরল হয়ে যাচ্ছে তখন আয়তনে বেড়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার, দুটো অপোজিট হবে। এবার এটার কিছু ব্যতিক্রম আছে, যেখান থেকে কিন্তু এমসিকিউ গুলো বেশি আসে। তো ব্যতিক্রমটা কি, দেখো, যে নিম্নলিখিত পদার্থগুলির ক্ষেত্রে সাধারণ নিয়মের উল্টো ঘটনা ঘটে। কি কি আছে, বরফ, বিসমাথ, ঢালাই লোহা, অ্যান্টিমনি, টাইপ ধাতু, পিতল। এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যে যখন তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে তখন আয়তনে কমে না গিয়ে আয়তনে বেড়ে যাচ্ছে। আবার যখন কঠিন থেকে তরল হচ্ছে তখন আয়তনে বেড়ে না গিয়ে আয়তনে কমে যাচ্ছে। তাহলে ব্যতিক্রমের বৈশিষ্ট্য কি, দেখো, কঠিন থেকে তরল হলে আয়তনে কমে যায়। ঠিক আছে, উল্টো কঠিন থেকে তরল হলে আয়তন এখানে বেড়ে যায়, এখানে কমে যায়। আর তরল থেকে কঠিন হলে আয়তনে বেড়ে যায়। দেখো, তরল থেকে কঠিন হলে আয়তনে বেড়ে যায়, তার মানে পুরো উল্টো কিন্তু নিয়মটা হচ্ছে। আর যেইগুলো ব্যতিক্রম থাকে সেখান থেকে কিন্তু এমসিকিউ এর প্রশ্ন কিন্তু বেশি আসে। বেশ, ঠিক আছে, চলো। গলনাঙ্কের উপর এবার দেখবো আমরা চাপের প্রভাব। কোনো একটা জিনিস যে গলে যাচ্ছে তার উপরে চাপ কিভাবে প্রভাব বিস্তার করছে। বলেছে যেসব পদার্থের গলনাঙ্কের সময় আয়তনে বেড়ে যায়, মানে গলনে হলে কি হচ্ছে, আয়তনে বেড়ে যাচ্ছে। উদাহরণ কি, মোম, তামা, সোনা, রূপা। এখান থেকেও কিন্তু এই যে এক্সাম্পল থেকে কিন্তু এমসিকিউ আসে, খুব ভালো করে কিন্তু এগুলো করবে। এদের ক্ষেত্রে কি হয়, চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ পদার্থ গলতে আগের তুলনায় বেশি উষ্ণতা প্রয়োজন হয়। ঠিক আছে, চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যাচ্ছে মানে কি, আগের থেকে অনেক বেশি টেম্পারেচারের প্রয়োজন। আর যেসব পদার্থের গলনের সময় আয়তন কমে, যেমন কি বরফ, বিসমাথ, ঢালাই লোহা, পিতল, এদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। তাহলে এই যে প্রত্যেকটা জিনিস, গলনাঙ্ক কখন কমছে, আয়তন কখন বাড়ছে, আয়তন কখন কমছে, এগুলো কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কারণ ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি থাকে। হ্যাঁ, পড়া মনে রাখার থেকেও পড়াটা পড়ার পর ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এবার দেখবো হলো পুনঃশীলী ভবন। হোয়াট ইজ পুনঃশীলী ভবন? মানে চাপ প্রয়োগ করলে কি হয়, বরফ গলে যায়। চাপ সরিয়ে নিলে বরফ আবার কঠিন অবস্থায় ফিরে আসে। এই ঘটনাকেই বলে পুনঃশীলী ভবন। মানে চাপ প্রয়োগ করা হলো, সেটা মানে বরফ গলে গেল এবং যেই চাপটা সরিয়ে নেওয়া হলো সেই গলে যাওয়া বরফটা আবার বরফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে চাপ সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসার যে ঘটনা, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হলো পুনঃশীলী ভবন। ঠিক আছে, হিম মিশ্রণ। হিম মিশ্রণ কি, যে মিশ্রণের সাহায্যে মূল পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতা সৃষ্টি করা হয় তাকে হিম মিশ্রণ বলে। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, হিম মিশ্রণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। উদাহরণ দেখো, 3 ভাগ বরফের গুঁড়ো 1 ভাগ সাধারণ লবণ কত টেম্পারেচার সৃষ্টি করে, -20 ডিগ্রি। ঠিক আছে, -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কিন্তু সৃষ্টি করে কে, 3 ভাগ গুঁড়ো বরফ গুঁড়ো আর 1 ভাগ সাধারণ লবণ। আবার 4 ভাগ CO2 মানে শুষ্ক বরফ আর 1 ভাগ ইথার, এই দুটো মিলে কত টেম্পারেচার সৃষ্টি করে, -70 ডিগ্রি টেম্পারেচার কিন্তু সৃষ্টি করে। এবারে দেখবো হিম মিশ্রর ব্যবহার। মাছ ও মাংস দূর দেশে পাঠানোর সময় বরফ আর লবণের হিম মিশ্রণ দিয়ে ঢেকে রাখা হয়। তখনই বরফ আর লবণের এই হিম মিশ্রণটা তৈরি করা হবে, সেটা -20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সৃষ্টি করবে এবং সেটা তখন কি হবে, মাছ আর মাংসকে কিন্তু অনেক দূরে পাঠানোর জন্য খুবই কার্যকর হবে। ঠিক আছে, তাতে কি মাছ মাংস পচে যায় না। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, মানে যেখানেই ঠিক করো যেখান থেকে প্রশ্ন আসে। দ্রবণের হিমাঙ্কের উপর এটা অপদ্রব্যের প্রভাব, মানে কোনো একটা দ্রবণে আমরা একটা অপদ্রব্য মিশিয়ে দিলাম, সেক্ষেত্রে কি প্রভাব পড়বে। বলেছে কোনো কঠিন পদার্থ কোনো তরল পদার্থে যদি দ্রবীভূত হয়, কোনো কঠিন পদার্থ কোনো তরল পদার্থে দ্রবীভূত হলে সেই দ্রবণের হিমাঙ্ক মূল তরল, ঠিক আছে, মূল তরলের তুলনায় কমে যায়। এক্সাম্পল দেখো, বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু জলের সঙ্গে যখনই লবণ মেশানো হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে
-2°C অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আচ্ছা, এটা ব্যবহারিক প্রয়োগ কি দেখো, শীত প্রধান দেশে মোটর গাড়ির রেডিয়েটরে জল জমে বরফ হলে রেডিয়েটর ফেটে যেতে পারে। তাই জলের সঙ্গে গ্লিসারল বা গ্লাইকল মেশানো হয়, যার ফলে কি হয়, হিমাঙ্ক কমে যায় এবং 0°C তাপমাত্রাতেও জল জমে কিন্তু বরফ হচ্ছে না। খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে, গ্লিসারল বা গ্লাইকল মেশানো হয়। এবার কি, 0°C টেম্পারেচার হলেই জল জমে যেত, সেখানে -2°তে জল জমবে, ঠিক আছে, ওই জন্য এই অপদ্রব্যটা মেশানো হয়। এবার দেখো ইউটেকটিক উষ্ণতা কাকে বলে। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে থাকা দ্রাব্য ও দ্রাবক একসঙ্গে কঠিনে পরিণত হয় তাকে বলে ইউটেকটিক উষ্ণতা। মানে কি, মানে ধরো একটা লিকুইড রয়েছে, ঠিক আছে, এটার মধ্যে ওয়াটার রয়েছে আর সল্ট রয়েছে। এবারে ওয়াটারটা বরফ হতে কত ডিগ্রি টেম্পারেচার লাগবে, 0°C টেম্পারেচার। কিন্তু এই যে সল্টটা, এটা তো আর 0°তে বরফ মানে জমে যাবে না। তো এমন একটা টেম্পারেচার প্রয়োজন যেটাতে জল এবং লবণ, মানে লবণটা এখানে কি, এটা হলো দ্রাবক আর এটা হলো দ্রাবক, ঠিক আছে। আর দ্রাবক যখন, এটা হলো একটা দ্রবণ তৈরি করেছে, এবার এমন একটা টেম্পারেচার প্রয়োজন যেটাতে এই আর দ্রাবক উভয়ই একসঙ্গে জমে যাবে, সেটা হলো -23°C উষ্ণতা। তো এই উষ্ণতায় কি হচ্ছে, জল আর লবণ একসঙ্গে জমে যাচ্ছে, এই উষ্ণতাটাকে বলা হচ্ছে হলো ইউটেকটিক উষ্ণতা। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই যে বিষয়টুকু বললাম আর কি, এই বিষয়ের উপর আমরা এবার এমসিকিউ দেখবো, ঠিক আছে। তোমরাও দেখো কতটা সলভ করতে পারো আর কত স্কোর হয়। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর তোমাদের কোন টপিকের ওপরে ক্লাস প্রয়োজন, কোন টপিকের ওপর এমসিকিউ প্রয়োজন, সেটা কিন্তু প্রত্যেকে জানিও। দেখো বলেছে সাধারণত তরল পদার্থ কঠিনে পরিণত হলে কি ঘটে। আয়তন বাড়ে, আয়তন অপরিবর্তিত থাকে, আয়তন কমে যায়, ভর কমে যায়। তাহলে প্রশ্নটা কি বলেছে, বলেছে সাধারণত তরল পদার্থ যখন কঠিন হচ্ছে, মানে তরল থেকে কঠিনে পরিণত হলে কি ঘটছে, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো আয়তন কমে যায়, তরল থেকে কঠিনে পরিবর্তন হলে আয়তন কমে যায়। দেখো এই জন্যই বললাম একটু ভালো করে পড়বে। দেখো তরল থেকে কঠিনে হলে কি হয়, আয়তন কমে যায়। নেক্সট, পরের প্রশ্ন, নিচের কোনটি গলন এবং কঠিনীভবনের ক্ষেত্রে ব্যতিক্রম। তামা, সোনা, বরফ, রূপা। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বরফ। পরের প্রশ্ন, বরফ কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তনে বাড়ে, আয়তনে কমে, আয়তন অপরিবর্তিত থাকে, ঘনত্ব কমে। বরফ যখন কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে তখন কি হয়, আয়তনে কমে। পরের প্রশ্ন, নিচের কোন ধাতু গলনের সময় আয়তন কমায়, ঠিক আছে, নিচের কোন ধাতুটা গলনের সময় তার আয়তন কমিয়ে দেয়। সোনা, রূপা, বিসমাথ আর হলো তামা। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো বিসমাথ, ঠিক আছে, অ্যান্সার হবে হলো বিসমাথ। আচ্ছা, আমাদের কিন্তু আপার প্রাইমারির কিন্তু এক্সামের জন্য অনলাইন ক্লাস কিন্তু চলছে। কাদের কাদের চলছে, সায়েন্সেরও চলছে, আর্টসেরও চলছে। এখানে তোমরা কি কি পাবে দেখো, সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, সমস্ত কিছুর কি পাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস নোট, যেমন আজকে তোমাদের একটা ডিটেলস নোটের কিছুটা অংশ দিলাম, এবং থাকছে এমসিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ থাকছে, মানে সব মিলিয়ে দেখতে গেলে তোমরা বহু এমসিকিউ কিন্তু পেয়ে যাবে। তো ডিটেলস যদি এই সম্বন্ধে জানতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটায় যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে, এটা যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। চলো পরের প্রশ্ন, বলেছে যে যেসব পদার্থ গলনের সময় আয়তনে বাড়ে তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে কি হয়। যেসব পদার্থ আয়তনের সময় কি হচ্ছে, গলনের সময় গলে যাচ্ছে কিন্তু আয়তনে বাড়ছে, তাদের ক্ষেত্রে যদি চাপ বাড়ানো হয় তাহলে কি হয়, গলনাঙ্ক কমে যায়, গলনাঙ্ক বেড়ে যায়, গলনাঙ্ক অপরিবর্তিত থাকে আর গলে না। অ্যান্সার কি হবে, গলনাঙ্ক বাড়ে। কোশ্চেন নাম্বার 6, বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে কি ঘটে, বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে কি ঘটে, নিজেরাও কিন্তু একটু অ্যান্সার করার চেষ্টা করবে। গলনাঙ্ক বাড়ে, গলনাঙ্ক কমে, গলনাঙ্ক অপরিবর্তিত থাকে, বরফ সরাসরি বাষ্পে পরিণত হয়। তাহলে বরফের ক্ষেত্রে যদি আমরা চাপ বাড়াই কি হয়ে যাবে, গলনাঙ্ক কমে যাবে।
পুনঃশীলী ভবন কোন পদার্থের ক্ষেত্রে দেখা যায়? লোহা, তামা, বরফ, সরি তামাটা দুবার হয়ে, লোহা, মোম, বরফ আর হলো তামা। ঠিক আছে, পুনঃশীলী ভবন। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বরফ। পুনঃশীলী ভবনের কারণ কি? তাপ বৃদ্ধি, তাপ হ্রাস, চাপের পরিবর্তন, আর্দ্রতা বৃদ্ধি। পুনঃশীলী ভবনের কারণ হলো চাপের পরিবর্তন। ঠিক আছে, পুনঃশীলী ভবনের কারণ কি? চাপের পরিবর্তন। হিম মিশ্রণ বলতে কি বোঝায়? হিম মিশ্রণ বলতে কি বোঝায়? তো অ্যান্সার কি হবে দেখো, উচ্চ তাপমাত্রা সৃষ্টিকারী মিশ্রণ, কম তাপমাত্রা সৃষ্টিকারী মিশ্রণ, শুধুমাত্র বরফ, শুধুমাত্র লবণ। তো অ্যান্সার হবে হিম মিশ্রণে আমরা কি করি? কম তাপমাত্রা তৈরি করি আরো, তাই তো? তাহলে কম তাপমাত্রা সৃষ্টিকারী মিশ্রণ। বরফ ও লবণের হিম মিশ্রণে প্রায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায়? বরফ আর লবণের যখন আমরা হিম মিশ্রণটা তৈরি করছি তখন আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাচ্ছি? তোমাদের আমি কি বললাম? -23 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে তো অপশনটা নেই, তো কাছাকাছি আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারো এই টেম্পারেচারটা আমরা পাই। শুষ্ক বরফ বলতে কি বোঝায়? শুষ্ক বরফ বলতে কি বোঝায়? জমাট জল, জমাট নাইট্রোজেন, কঠিন CO2, বরফ ও লবণের মিশ্রণ। শুষ্ক বরফ বলতে আমরা কি বুঝি? কঠিন CO2। ঠিক আছে, কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলে। শুষ্ক বরফ ও ইথারের হিম মিশ্রণে তাপমাত্রা প্রায়, শুষ্ক বরফের সঙ্গে যখন ইথার মেশানো হচ্ছে তখন আমরা যে হিম মিশ্রণটা পাচ্ছি তার টেম্পারেচার কত হচ্ছে? -20 ডিগ্রি, -40 ডিগ্রি, -70 ডিগ্রি, -100 ডিগ্রি। অ্যান্সার হবে হলো -70 ডিগ্রি সেলসিয়াস। জলে লবণ মেশালে জলের হিমাঙ্ক কি হয়? বাড়ে, কমে, অপরিবর্তিত থাকে, 100 ডিগ্রি সেলসিয়াস হয়। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কমে। ঠিক আছে, জলে যদি আমরা কি করি? জলে যদি আমরা লবণ মেশাই তার হিমাঙ্ক কি হয়ে যাবে? কমে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14 দেখো, বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? -2 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। ইজি কোশ্চেন, অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন নাম্বার 15, শীত প্রধান দেশে গাড়ির রেডিয়েটরের জলে কি মেশানো হয়? এটা থাকছে তোমাদের জন্য HW, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে শীত প্রধান দেশে গাড়ির রেডিয়েটরের জলে কি মেশানো হয়? লবণ, চিনি, গ্লিসারল, গ্লাইকল, অ্যালকোহল। তো কমেন্ট করে জানিও। আর আরেকবার একটু বলে দিই, আমাদের কিন্তু আপার প্রাইমারির কিন্তু ক্লাস চলছে। এই ক্লাসটাতে কিন্তু তোমরা অনলাইন ক্লাস পাবে, সায়েন্স এবং আর্টস উভয় সাবজেক্টের ক্লাস পাবে। CDP, বেঙ্গলি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ সমস্ত কিছু করানো হচ্ছে। চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস নোট পাবে, MCQ পাবে। ঠিক আছে, ডিটেলস এর জন্য এই নাম্বারটায় যোগাযোগ করো। আর 31 জানুয়ারি পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ হলো নিউ ইয়ার ডিসকাউন্ট। ঠিক আছে, তো যারা যারা এখনো ক্লাসটা অ্যাভেল করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। আজকের মতো এখানে শেষ করছি। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।